গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 2 মে শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হিমন্তের নামেই বুট পেয়েছি বললেন করিমউদ্দিন। সুনাইয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি রয়েছেন তিনি। সংগঠন না থাকলেও তাকে শক্ত লড়াই চড়ে দিয়েছেন কংগ্রেসের আমিনুল হক লস্কর। এক সাংবাদিক সম্মেলনে স্পষ্টতই একথা বলেন সুনাইয়ের অগপ প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। তিনি এও স্বীকার করেছেন যে সুনাইয়ে যে বুট পাবেন এর 90% তিনি পাবেন স্রেফ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কৃপায়। তাকে নয়, মূলত মুখ্যমন্ত্রীকে দেখেই বুট দিয়েছেন সুনাইয়ের মানুষ। করিমউদ্দিন বলেন, শুধু সুনাই নয়, বিজেপি জোট যে ক্ষমতায় আসছে এর পুরো কৃতিত্ব হিমন্ত বিশ্বের। রাজ্য জুড়ে যত আসনে জিতবে শাসক দল প্রায় 90% ক্ষেত্রেই কিন্তু অবদান মুখ্যমন্ত্রীর। তিনি না থাকলে এমনটা হতো না। সাজু এও বলেন, বরাকের সাংগঠনিক শক্তি প্রচণ্ড দুর্বল হয়ে পড়লেও কংগ্রেস কিন্তু বুটে ভাগ বসিয়েছে ভালোই। হয়তো বরাকে 2 থেকে 3টি আসন পাবে তারা, কিন্তু বুট বাড়বে কংগ্রেসের। আর সবাই তো বলেই দিয়েছেন যে সুনাইয়ে লড়াই 50-50। আর এটা আমিও স্বীকার করি যে সুনাইয়ে বেশ কঠিন লড়াই হবে, কংগ্রেস অনেক ভালো করবে। তবে জয়ের ব্যবধান জানি না, কিন্তু আমি শেষ পর্যন্ত জিতব এটুকু বলতে পারি। করিমউদ্দিন এদিন ভবিষ্যৎবাণী করেছেন, রাজ্যে বিজেপি জোট ক্ষমতায় আসছে তা স্রেফ সময়ের অপেক্ষা। তবে কংগ্রেস জোট 35-এর কাছাকাছি আসন পেয়ে যাবে বলেই মনে হচ্ছে। ফলে প্রধান বিরোধী দল হতে ওদের আর সমস্যা থাকবে বলে মনে হচ্ছে না। মুসলিমদের এখন সময় হয়েছে শাসকদের সঙ্গে থাকার, এই মন্তব্য করে করিমউদ্দিন বলেন, মুসলমানরা যদি ঘরে বসে বাংলাদেশি তাড়ানোর কথা বলে তাতে হবে না। বাংলাদেশিদের জন্য মুসলিমরাই তো আজ রাজ্য জুড়ে সংকটে। ফলে বিদেশি মুসলমানদের তাড়াতে সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে ভারতীয় মুসলিমদেরও। এই ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। অপরদিকে ভোট গ্রহণ পর্ব মিটতেই এক ধাক্কায় প্রায় 1000 টাকা বাড়ানো হলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। তারপরে ফের সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারকে তুপ দাগলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার দাবি, গ্যাসের বর্ধিত দাম নির্বাচনের খরচ জোগানোর জন্য। বেশ কয়েকদিন আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন কংগ্রেস নেতা। তিনি বলেছিলেন 5 বিধানসভার বুথের পরই কূপ পড়তে চলেছে মধ্যবিত্তর পকেটে। হু হু করে বাড়তে পারে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম। সেই ভবিষ্যৎবাণী হুবহু মিলল। সোশ্যাল মিডিয়ায় রাহুল পোস্ট করে বলেন, আগেই বলেছিলাম বুটের পরই মূল্যবৃদ্ধির কূপটা পড়বে। আজ বাণিজ্যিক গ্যাসের দাম 993 টাকা বেড়ে গিয়েছে। এটাই ইতিহাসে একদিনের সর্বাধিক মূল্যবৃদ্ধি। এটাই তো বুটের খরচের বিল। লোকসভার বিরোধী দলনেতার দাবি, ফেব্রুয়ারি থেকে স্রেফ 3 মাসে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 1380 টাকা, প্রায় 81%। এরপর চাওয়ালা, দাবার মালিক, হোটেল, বেকারি, মিষ্টির দোকান, যেখানে যেখানে রান্না হয় সব মালিকরা সমস্যায় পড়বেন। এটার প্রভাব পড়বে আমাদের খাবারের থালাতেও। বিরোধী দলনেতা সাফ বলে দিচ্ছেন, প্রথম কূপটা এলো গ্যাসের উপর, এরপর ধাক্কা আসবে পেট্রোল ও ডিজেলের উপর। তাৎপর্যপূর্ণভাবে মোদী সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে রাহুলের করা বহু ভবিষ্যৎবাণী অতীতে মিলেছে। এবারও যদি তেমনটা হয় তাহলে সেটা আমজনতার জন্য মোটেই সুখবর নয়। এমনিতেই মূল্যবৃদ্ধির চাপে সংকুচিত আমজনতা, সেই চাপ আরও বাড়তে পারে। বস্তুত বুট মিটতেই জ্বালানির দাম বাড়ানো শুরু করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রথম কূপটা এসেছে বাণিজ্যিক গ্যাসের উপর। 100-200 টাকা নয়, এক ধাক্কায় সিলিন্ডার পিছু 993 টাকা করে বাড়ানো হয়েছে 19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। এখানেই শেষ নয়, দাম বাড়ানো হয়েছে অটোর এলপিজিরও। এক ধাক্কায় 6 টাকা 44 পয়সা দাম বেড়েছে অটোর জ্বালানির। এই বর্ধিত মূল্য 1 মে থেকে কার্যকর হয়েছে। তবে পেট্রোল, ডিজেল এবং গরুয়া এলপিজির দাম না বাড়ায় গ্রাহকদের কিছুটা স্বস্তি দিয়েছে। বর্ধিত দাম অনুযায়ী আজ থেকে দিল্লিতে একটি 19 কেজি সিলিন্ডারের দাম হবে 3071 টাকা। অপরদিকে এক্সিট পোল উড়িয়ে 90 পেরোবে বলছে বিজেপি, বাড়ছে আত্মবিশ্বাসের সুর। ফল ঘোষণার আগে রাজ্যের রাজনীতিতে চাপা উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং এক্সিট পোল প্রকাশ পাওয়ার পর সেই উত্তেজনা আরও তীব্র হচ্ছে। বিভিন্ন মহলে যখন সম্ভাব্য ফলাফল নিয়ে জোর আলোচনা চলছে, তখন বিজেপি শিবির নিজেদের জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস দেখাচ্ছে এবং একের পর এক মন্তব্য করে বড় ব্যবধানের জয়ের দাবি তুলছে। বিহুপুরিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ভূপেন কুমার বরা এক্সিট পোলকে কার্যত গুরুত্ব না দিয়ে সরাসরি তা উড়িয়ে দিচ্ছেন। তিনি স্পষ্টভাবে জানাচ্ছেন, এক্সিট পোলের সমীক্ষা কোথায় মেলে, কিন্তু আমার নিজের সমীক্ষা বলছে বিজেপি 90টিরও বেশি আসন পাবে।
তার এই মন্তব্য শুধু রাজনৈতিক অন্দরে নয়, সাধারণ মানুষের মধ্যেও নতুন করে জল্পনা তৈরি করেছে এবং ফলাফল নিয়ে কৌতূহল বাড়াচ্ছে। তিনি আরও ইঙ্গিত দিচ্ছেন, তৃণমূল স্তরের প্রতিক্রিয়া এক্সিট পোলের চিত্রের সঙ্গে পুরোপুরি মেলেনি। রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াও একই সুরে আত্মবিশ্বাস প্রকাশ করছেন এবং সংখ্যার অঙ্ক কষে বড় জয়ের পূর্বাভাস দিচ্ছেন। তিনি বলেছেন, রাজ্যে আমরা অন্তত 90টি আসন দিতে সরকার গঠন করব, 100টিও হতে পারে। তার বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বিজেপি শুধু সরকার গঠনের লক্ষ্যেই থেমে নেই, বরং আরও বড় জয়ের দিকে তাকিয়ে রয়েছে। তিনি আরও যোগ করেছেন, 4 মের পর গগৈ প্রসঙ্গ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এই মন্তব্যের মাধ্যমে তিনি বিরোধী শিবিরকে কটাক্ষ করছেন এবং তাদের দাবিকে গুরুত্বহীন বলে তুলে ধরছেন। নিম্ন আসামের ফলাফল নিয়ে জয়ন্ত মল্ল বড়ুয়া বিশেষভাবে আশাবাদী। তিনি জানান, গতবার আমরা 51টির মধ্যে 20টি আসন পেয়েছিলাম, এবার সেই সংখ্যা বেড়ে 35-এ পৌঁছবে। তার এই দাবি থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে বিজেপি নিম্ন অসমের এলাকাগুলিতেও নিজেদের ভিত্তি আরও শক্তিশালী করেছে বলে মনে করেছে। এই অঞ্চলে আসন বৃদ্ধি হলে সামগ্রিক ফলাফলে তার বড় প্রভাব পড়বে বলেই রাজনৈতিক মহল মনে করছেন। মন্ত্রী অশোক সিংহল বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন এবং তাদের কৌশলহীনতার অভিযোগ তুলছেন। তিনি বলছেন, 4 মের ফলাফল অভূতপূর্ব হবে। কংগ্রেস এবং তাদের সহযোগীরা কোনো সুসংগঠিত কৌশল ছাড়াই নির্বাচন লড়েছে। তার মতে বিরোধী জোট ভোটের লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পারেনি এবং সেই কারণেই তারা পিছিয়ে পড়বে। তিনি আরও বলেন, তারা গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করার কথা বলছে, আমি তাদের শুধু শুভেচ্ছা জানাচ্ছি। এই মন্তব্যের মাধ্যমে তিনি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন এবং তাদের সম্ভাবনাকে খাটো করে দেখাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফল ঘোষণার আগে বিজেপি নেতৃত্বের এই ধরনের ধারাবাহিক আত্মবিশ্বাসী মন্তব্য দলীয় কর্মী এবং সমর্থকদের চাঙ্গা করছে এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতির জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করছে। একই সঙ্গে এই বক্তব্যগুলি বিরোধী শিবিরের উপর চাপ বাড়াচ্ছে এবং রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলছে। অনেকের মতে এই আত্মবিশ্বাস বাস্তব সমর্থনের উপর ভিত্তি করেই আসছে, আবার কেউ কেউ মনে করছেন এটি কৌশলগত অবস্থানও হতে পারে। অন্যদিকে কংগ্রেস শিবির এখনও প্রকাশ্যে বড় কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। তারা অপেক্ষাকৃত নীরব অবস্থান বজায় রাখছে এবং ফলাফল নিয়ে প্রকাশ্যে বড় দাবি না করলেও নিজেদের অঙ্ক কষছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই নীরবতা আসলে একটি কৌশল, যাতে ফলাফল ঘোষণার আগে অযথা বিতর্কে না জড়াতে হয়। অপরদিকে মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে পয়লাফুলে অত্যাধুনিক সুবিধাযুক্ত ডিভাইন কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হয়েছে। ফিতা কেটে নতুন এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। তিনি গরিব রোগীদের কম খরচে সেবা প্রদানের জন্য এই সেন্টারের স্বত্বাধিকারীদের আহ্বান জানান। লক্ষ্মীপুর উপজেলায় এ ধরনের অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টার নেই। রোগীদের রোগ নির্ণয়ে অত্যাধুনিক পরীক্ষা করতে হলে অর্থ এবং সময়ের অপচয় করে শিলচরে যেতে হয়। এখন কম খরচে লক্ষ্মীপুরে এই সুবিধা পাওয়া যাবে বলে জানান ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ইকবাল হোসেন মজুমদার ও লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস। তারা বলেন, HCL এর অধীন বরাক উপত্যকায় থাকা 34টি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সবচেয়ে আধুনিক সুবিধাযুক্ত পয়লাফুলের এই ডিভাইন কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। অপরদিকে 14 লক্ষ টাকার লুটকাণ্ড, পুলিশের জালে 2 অভিযুক্ত। রামকৃষ্ণনগরের বিবেকানন্দ পল্লীতে দিবালোকে সংঘটিত চাঞ্চল্যকর লুটকাণ্ডের তদন্তে অবশেষে বড়সড় সাফল্য পেল পুলিশ। প্রায় 10 দিন আগে গৃহবধূর বাড়ি থেকে নগদ 14 লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় 2 মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে রামকৃষ্ণনগর থানার পুলিশ। যা নিয়ে এলাকায় স্বস্তির হাওয়া বইলেও এখনও পুরোপুরি কাটেনি আতঙ্ক। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান চালানো হয়। সেই অভিযানে প্রথমে আনিপুরের উল্লাসনগর এলাকা থেকে জহরুল হককে আটক করা হয়। তদন্তের অগ্রগতিতে সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে দ্বিতীয় অভিযুক্ত হিসেবে শনাক্ত হয় আরিক আলী, যার বাড়িও উল্লাসনগরে। পুলিশের খাতায় সে একজন দাগী অপরাধী হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে অপহরণ, চুরি ও ডাকাতির একাধিক মামলা আগে থেকেই নথিভুক্ত রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল আরিক আলী। জানা যায়, সে কাছাড় জেলার সুনাই এলাকায় আত্মগোপন করেছিল। পরবর্তীতে কাছাড় পুলিশের সহায়তায় রামকৃষ্ণনগর থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে তার গোপন ডেরা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ঘটনায় 2 অভিযুক্তের বিরুদ্ধে রামকৃষ্ণনগর থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও
এখনও পর্যন্ত লুট হওয়া নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা যায়নি, যা তদন্তে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে এই ঘটনায় দুই অভিযুক্তের গ্রেফতারি সত্ত্বেও প্রকাশ্য দিবালুকে এমন দুঃসাহসিক ও পরিকল্পিত লুটকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের টহলদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দিনের আলোয় এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা দ্রুত চার্জশিট দাখিল, লুট হওয়া সম্পত্তি উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এখন নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। এই লুট চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং লুট হওয়া বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধারে কতটা সফলতা আসে, সেটাই এখন দেখার বিষয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।